গোটা বিশ্বে প্রতি ১০০ জন মানুষের মধ্যে ১২ থেকে ১৫ জন এই রোগের শিকার। রোগজনিত কারণে দুর্ভোগের কারণ হিসাবে এই রোগটি দ্বিতীয় স্থানে। মহিলাদের বেশি হয়। ৩০ থেকে ৩৯ বছর বয়সে এই রোগের প্রকোপ আরও বাড়ে এবং দেখা গেছে যে মাথার অর্ধেকটা এই রোগের লক্ষণ হিসাবে আসে এবং এই জন্যই এই রোগের নাম হয় মাইগ্রেন, যেটা গ্রিক শব্দ, যার মানে হাফ অফ দ্য হেড, মাথার অর্ধেক অংশে ব্যথা। মাইগ্রেনের শিকার আমাদের ঘরের প্রতিটা মানুষ, ফ্যামিলির মধ্যেই একজন না একজন আছে এবং এই মাইগ্রেনের জন্য বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে ঘোরা, ওষুধপত্র খাওয়া এবং এই মাইগ্রেন নিয়ে জীবনে বিভিন্ন সমস্যায় আমরা পড়ে থাকি। অনেক পেশেন্ট আমার কাছে এসে জিজ্ঞাসা করে, মাইগ্রেন মানে কি শুধুই মেডিসিন, নাকি আরও অন্য কিছু আছে সমাধান, যে সমাধান করলে মাইগ্রেনের মেডিসিনের পরিমাণ কমানো যেতে পারে কিংবা মাইগ্রেনের মেডিসিন বন্ধ করা যেতে পারে? হ্যাঁ, আমেরিকান মাইগ্রেন ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ডের বিভিন্ন নামি দামি হসপিটাল এই থেরাপিটাকে এন্ডোর্স করে, এই থেরাপিটাকে প্রমোট করে, যেটা হলো সিডস ফর সাকসেস ইন মাইগ্রেন ম্যানেজমেন্ট। সিডস এই 5টা বিজ্ঞানসম্মত উপায় যেটা পালন করলে মাইগ্রেন ব্যথা আমরা অনেকাংশে ওষুধ কম করে বা ওষুধ না দিয়েও কন্ট্রোল করতে পারি। সিডস, এস মানে স্লিপ, ই মানে ইট, ই মানে এক্সারসাইজ, ডি মানে ডায়েরি, এস মানে স্ট্রেস। তাহলে আসছি স্লিপ। মাইগ্রেন পেশেন্ট দেখা গেছে যে যেদিন তাদের ঘুম কম হয় বা রাতের মধ্যে ঘুমের কোয়ালিটি গুণমান ভালো হয় না, তাদের ওই দিনে মাইগ্রেন অ্যাটাক বাড়ে। তাহলে সঠিক সময়ে ঘুমানো এবং পরিমাণ মতো ঘুমিয়ে, কোয়ালিটি ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠা মাইগ্রেনের পেশেন্টের জন্য অত্যন্ত জরুরি। আপনি কিভাবে ঘুমাবেন, বিছানার মধ্যে শুলে কিভাবে ঘুম তাড়াতাড়ি আনা সম্ভব, ঘুমের ওষুধ না খেয়েই ঘুম কীভাবে তাড়াতাড়ি আনা সম্ভব, এই সমস্ত বিষয়ে আরও ডিটেলসে বিস্তারিত জানার জন্য আমার ডেসক্রিপশানে এই স্লিপ রিলেটেড, ইনসোমনিয়া রিলেটেড একটা এডুকেশনাল কন্টেন্ট দেওয়া থাকবে, সেটা আপনারা দেখুন, আপনারা আরও বেশি করে এই সম্বন্ধে বুঝতে পারবেন। স্লিপের পরে আসছে ইট। অনেক সময় আপনারা ডাক্তারবাবুদের জিজ্ঞাসা করে থাকেন যে কি খাবেন বা কি খাবেন না, কি খেলে মাইগ্রেন অ্যাটাক কমবে, কি খেলে মাইগ্রেন অ্যাটাক বাড়বে। বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, যে সমস্ত মানুষের মাইগ্রেন হয় তাদের বেশিরভাগ, একটা সিংহভাগই শরীরের মধ্যে জলের পরিমাণ কম থাকে, তারা অনেক কম পরিমাণ জল খায়, তারা ডিহাইড্রেটেড। এই জন্য দৈনন্দিন জীবনে প্রতিদিন 3 থেকে 4 লিটার জল খাওয়া উচিত। যদি না আপনাদের জল খাওয়ার কোনো মেডিকেল রিজন অনুসারে, মেডিকেল কারণ হিসাবে যদি আপনাদের মানা না থাকে, তো যেমন ধরুন কারোর যদি হার্ট ফেলিয়ার থাকে, হার্টের রোগ থাকে, কারোর যদি কিডনির রোগ থাকে, সেক্ষেত্রে আমরা বলে থাকি জল কম খেতে, জল কম পান করতে। কিন্তু মাইগ্রেন পেশেন্টের যাদের এই সমস্ত প্রবলেম নেই, তাদের সাধারণত দিনে 3 থেকে 4 লিটার জল পান করা উচিত। তাহলে কিভাবে বুঝবেন? যদি আপনি বড় গ্লাসের মাপে 8 থেকে 10 গ্লাস জল প্রতিদিন সেবন করেন, তাহলে আপনার জলের কোটা পূর্ণ হয়ে যাবে। গ্লুটেন জাতীয় খাবার দাবার, যেমন ধরুন গম বা গম জাতীয় দ্রব্য, রাই, বার্লি, এই সমস্ত খাবারে মাইগ্রেন পেশেন্টদের মাইগ্রেন অ্যাটাক বাড়িয়ে দেয়। দেখা গেছে যে খাবারে হিস্টামিনের পরিমাণ বেশি থাকে, যেমন ধরুন ফার্মেন্টেড খাবার দাবার, যেমন ধরুন চিজ, ওয়াইন, বিয়ার এবং কখনো কখনো ভেজিটেবলস, কিছু এই সমস্ত কিছু মাইগ্রেনের অ্যাটাক বাড়িয়ে দিতে পারে। আবার দেখা গেছে টাইরামিন যে খাবারে বেশি আছে, টাইরামিন বেশি কোন খাবারে থাকে? যে খাবারগুলো পোড়ানো হয়, স্মোকড ফিশ, মিট, এই সমস্ত খাবার দাবারে, বা পুরানো চিজ, এই সমস্ত খাবারে টাইরামিন বেশি থাকে। অতিরিক্ত টাইরামিন মাইগ্রেনের ব্যথার একটা কারণ। যে সমস্ত খাবার প্রসেসড এবং প্যাকেজড হয়,
মানে যে সমস্ত খাবার ফ্রিজে রেখে দেওয়া হয় অনেকদিন, বা যাদের সেলফ লাইফ বাড়ানোর জন্য, খাবারটাকে স্টোর করার জন্য কিছু কিছু কৃত্রিম দ্রব্য তার মধ্যে মেশানো হয়, বিশেষ করে মনোসোডিয়াম গ্লুটামেট। এই সমস্ত উপকরণ মাইগ্রেনের ব্যথার একটা অন্যতম কারণ। এগুলো এড়িয়ে চলা উচিত। আপনার যদি হ্যাবিট থাকে দোকান থেকে রেডি টু কুক জিনিসপত্র এনে সঙ্গে সঙ্গে কুক করে ফেলা এবং খাওয়া, জেনে রাখবেন ওটাই আপনার একটা মাইগ্রেনের কারণ হতে পারে। মাইগ্রেন পেশেন্টদের মাথার জল নিয়ে পরীক্ষা করে দেখা যায় তাদের মধ্যে ওই মাথার জলের মধ্যে সোডিয়ামের পরিমাণ, লবণের পরিমাণ বেশি। তাই দেখা গেছে যদি লবণের মাত্রা খাবারের মধ্যে আমরা একটু কম নিতে পারি তাহলে মাইগ্রেন অ্যাটাক অনেকটা কমতে পারে। তাহলে আপনি কতটা লবণ খাবেন? স্বাদ মতো। অনেক সময় পেশেন্টদেরকে আমরা দেখেছি যারা যখন আমরা বলি যে লবণ কম খাবেন, স্বাদ মতো খাবেন, তারা কাঁচা লবণ খাওয়ার জায়গায় লবণটাকে ভেজে তারপরে খাবারে দেয়, কিংবা লবণ সিদ্ধ করে খায়। সিদ্ধ, ভাজা, কাঁচা, লবণ মানে লবণ, সোডিয়াম ক্লোরাইড, এই সবারই একই প্রবলেম। এটা মাইগ্রেন অ্যাটাক বাড়িয়ে দিতে পারে। লবণ স্বাদ মতো খাবেন, তার বেশি নয়। কাঁচা ফলে লবণ মিশিয়ে খাওয়ার একটা প্রবণতা থাকে, সেটাও এড়িয়ে চলা উচিত। এবং যে প্যাকেটে বাদাম টাদামগুলো পাওয়া যায় দেখবেন তার মধ্যে অনেকটা লবণ মেশানো থাকে, ওগুলো থেকেও আপনার মাইগ্রেন অ্যাটাক হতে পারে। যে কোনো ধরনের হাই ফ্যাট ডায়েট, যে খাবারে চর্বির পরিমাণ বেশি, সেটা মাইগ্রেনের কারণ হতে পারে। বিশেষ করে যদি সেটা ট্রান্স ফ্যাট হয়। ট্রান্স ফ্যাট মানে কি? যে তেল বারবার করে ফোটানো হয় সেই তেলে ভাজা খাবার। যেমন ধরুন আপনার পাশের দোকান থেকে, পাড়ার দোকান থেকে তেলে ভাজা যেটা আপনি খান, সেটাই আপনার মাইগ্রেনের কারণ হিসেবে দাঁড়াতে পারে, তার কারণ ওই তেলটাকে বারবার গরম করা হয়। লো ফ্যাট ডায়েট মাইগ্রেন কমানোর একটা মোক্ষম উপায়। আপনি যদি অতিরিক্ত পরিমাণ ফ্যাট কনজিউম করে থাকেন, অতিরিক্ত পরিমাণ যদি চর্বি জাতীয় দ্রব্য আপনি খেয়ে থাকেন, ডালডা, ঘি, মাখন, চর্বি, তেল, এগুলো আপনি একটু যদি খেয়ে থাকেন বেশি করে, তাহলে একটু এড়িয়ে চলুন। ওটা এড়োলেও আপনার মাইগ্রেন অ্যাটাক কমতে পারে। যে সমস্ত মানুষ অতিরিক্ত চা বা কফি সেবন করেন তারাও সাবধান হন। অতিরিক্ত চা বা কফি, ক্যাফেনেটেড ড্রিঙ্ক, যেমন ধরুন এনার্জি ড্রিঙ্ক যেগুলো রয়েছে, সেগুলো মাইগ্রেনের অ্যাটাকের একটা কারণ। দৈনন্দিন 1 থেকে 2 কাপ জোরের জোর কফি চলবে, যেটা আমি যদি মেপে বলি 200 গ্রামের 200 মিলিগ্রামের কম কফি চলবে, বা আপনি যদি কাপের হিসাবে নেন 1 থেকে 2 কাপ কফি, তার বেশি নয়। অতিরিক্ত কফি, অতিরিক্ত চা, অতিরিক্ত এনার্জি ড্রিঙ্ক মাইগ্রেনের একটা কারণ। যদি আপনি মনে করেন যে আপনি চা বা কফি খেলে আপনার মাইগ্রেন অ্যাটাক কমছে, ভাববেন ওটাই আপনার মাইগ্রেনের বারবার অ্যাটাক হতে দায়ী থেকে যাচ্ছে, ওই জন্য ওই হ্যাবিটটাকেও আপনার এড়িয়ে চলার চেষ্টা করুন। এটা গেল ইট, কি খাবেন আর কি খাবেন না। এবার আসছি দ্বিতীয় ই মানে এক্সারসাইজ। মাইগ্রেনের পেশেন্টরা অনেক সময় বলে থাকে যে আমাদের মাইগ্রেনের ব্যথা হয়, মাথায় ব্যথা করে, ওই জন্য আমাদের কম আলোর মধ্যে বা জোরে কথা হলে আমাদের অসুবিধা হয়, জোরে আওয়াজ হলে অসুবিধা হয়, ওই জন্য কম সাউন্ডের জায়গাতে আমাদের থাকতে ভালো লাগে, ওই জন্য আমরা এক্সারসাইজ করতে পছন্দ করি না। দেখা গেছে যে মাইগ্রেনের অ্যাটাক হলো, সে এক্সারসাইজ করলো না, ব্যায়াম করলো না, তার অ্যাটাক আরও বাড়লো, সে আরও গৃহবন্দী হয়ে গেল। এটা একটা চক্রব্যূহের মধ্যে তারা পড়ে যায়। ওই জন্য একদিন এই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসুন। 5 মিনিট হলেও শুরু করে দিন। আপনাদের যে পছন্দের এক্সারসাইজ আছে, ওয়াকিং হতে পারে, জগিং হতে পারে, সাইক্লিং হতে পারে, সুইমিং হতে পারে, হাঁটা চলা, জাস্ট সাইক্লিং করা, সাইকেল চালানো বা সাঁতার কাটা, যেটা আপনার পছন্দের এক্সারসাইজ সেটা দিয়ে আপনি শুরু করুন। বিজ্ঞান বলছে প্রতিদিন 30 থেকে 60 মিনিটের যদি এক্সারসাইজ কেউ করেন, ব্যায়াম যদি কেউ করেন, সেটা সপ্তাহে 3 থেকে 5 দিন হলেও চলবে, তাহলে মাইগ্রেনের অ্যাটাক অনেকটা কমে যায়। রিসার্চে দেখা গেছে যারা এক্সারসাইজ করেন তাদের শরীরের মধ্যে বিটা এন্ডরফিনস বলে একটা কেমিক্যালের পরিমাণ বেড়ে যায়, যেটা আমাদের ব্যথার অনুভূতিকে কমিয়ে দেয়। ওই জন্য তাদের মাইগ্রেনের অ্যাটাক, মাইগ্রেনের যে ব্যথার যে তীব্রতা, সেটাও কমে যায়। তাই আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা নিই, অল্প হলেও, একটু করে হলেও
আমরা প্রতিদিন এক্সারসাইজ শুরু করব। তাহলে হলো স্লিপ, ইট, এক্সারসাইজ। এবারে আসছি ডি মানে হলো ডায়েরি। আপনারা ডাক্তারবাবুদের কাছে যখন যান, আমাদের কাছে যখন আসেন, তখন আপনারা ঠিক গুছিয়ে বলতে পারেন না কোন সময় আপনার মাইগ্রেনটা হয়। এটা কি কোন যেদিন আপনি মাথা ভিজিয়ে স্নান করেন সেই দিনে, নাকি যেদিনে আপনি খালি পেটে অনেকক্ষণ থাকেন সেই দিনে, নাকি যেদিনে আপনার মাসিক ঋতু যে মেনস্ট্রুয়েশন হয় সেই দিনে আপনাদের মাথা ব্যথাটা বেশি হয়। এটা ঠিক মানে ঠিক বুঝতে পারা যায় না পেশেন্টের তরফ থেকে, এবং ডাক্তারের তরফ থেকেও এটা ঠিকঠাক করে হয়তো বুঝে নেওয়া যায় না, কারণ কম সময়ের মধ্যে এতগুলো ইনফরমেশন হয়তো আপনি শেয়ার করে উঠতে পারেন না। সেই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত, আপনার ডায়েরি মেনটেন করা উচিত। একটা ডায়েরি নিন, 100 পেজের একটা খাতা নিন, যেখানে ডেট অনুসারে আপনি লিখুন কোন দিন আপনার মাইগ্রেন হচ্ছে এবং কত তীব্রতায় মাইগ্রেনটা হচ্ছে। তীব্রতা কিভাবে মাপবেন? 0 থেকে 10, এই একটা স্কেল। 0 মানে কোনো ব্যথা নেই, 10 মানে অসম্ভব জোরে মাথা ব্যথা, যে ব্যথাতে আপনার মনে হচ্ছে আপনার মাথাটা ফেটে যাবে, আপনি হয়তো আর বাঁচবেন না। 5 হলো মাঝারি মাথা ব্যথা। তাহলে এই 0 থেকে 10-এর মধ্যে কত মাথা ব্যথা আপনার হচ্ছে সেটা আপনি লিখুন। ওই মাথা ব্যথা শুরু হওয়ার আগে ওই দিনে আপনি কি কি করেছেন, কি কি খেয়েছেন, কোথায় কোথায় গেছেন, কার সঙ্গে মিশেছেন, সমস্ত কিছু লিখুন। মাথা ব্যথাটা যখন ছাড়লো, কি করলেন, কি করে মাথা ব্যথা ছাড়লো, সেগুলো লিখুন। এরকম 10টা মাথা ব্যথাকে যদি আপনি বিশ্লেষণ যদি করেন, তাহলে আপনি দেখতে পাবেন কিছু কিছু কাজ থাকবে, কিছু কিছু খাওয়া দাওয়া থাকবে, এমন কিছু কিছু বিষয় থাকবে যেগুলো প্রতিটা মাথা ব্যথাতে একটা কমন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। ওগুলোকে আমরা বলি ট্রিগার। ওই ট্রিগারগুলোকে, ওই বিষয়গুলোকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন যতটা সম্ভব, তাহলে দেখবেন আপনার মাথা ব্যথা অনেকাংশে কন্ট্রোল হতে পারে। অনেক সময় দেখা গেছে যেদিন আপনি ব্রেকফাস্টটা একটু দেরিতে করে ফেলেন, মানে সকালবেলা উঠে সাধারণত বলা হয় 30 থেকে 60 মিনিটের মধ্যে আপনার সকালের খাবারটা খেয়ে নেওয়া উচিত, তার বেশি খালি পেটে থাকা উচিত নয়। আপনি লক্ষ্য করে দেখতেই পারেন আপনার হেডেক ডায়েরিতে যে হয়তো যেদিনে আপনি একটু দেরি করে খেয়েছেন সেই দিনে আপনার মাথা ব্যথাটা শুরু হয়েছে, বা যেদিনে মাথা ভিজিয়ে স্নান করেছেন, বা যেদিনে আপনি কোনো একটা পার্টিকুলার জায়গায় গেছেন, গিয়ে কোনো একটা পার্টিকুলার মানুষের সঙ্গে মিশেছেন, সেই দিনগুলোতে আপনার মাথা যন্ত্রণা হয়েছে, তাহলে জানবেন ওটাই আপনার ট্রিগার। এই ট্রিগারকে শনাক্ত করা, ট্রিগারকে আইডেন্টিফাই করা, করে সেটাকে যত সম্ভব এড়িয়ে চলা, বিশ্বাস করুন এটা মাইগ্রেনের একটা অতি সাইন্টিফিক্যালি প্রুভেন, বিজ্ঞানসম্মত থেরাপি। আপনারা অনেক সময় ওষুধ খেতে ব্যস্ত হয়ে যান, এগুলোর কথা মাথায় রাখেন না, ওই জন্য ওষুধের উপরে নির্ভরশীলতা আপনাদের কোনোদিনও কমে না। আবার অনেক সময় দেখা গেছে যে ওষুধ, আপনি মাইগ্রেন অ্যাটাক হলো আপনার, আপনি ওষুধ খেয়ে নিলেন, অ্যাটাক কমে গেল, আবার হলো, আবার ওষুধ খেলেন, আবার অ্যাটাক কমলো। আগে হয়তো সপ্তাহে আপনার 2বার মাইগ্রেন অ্যাটাক হতো, এখন বারবার ওষুধ খাওয়ার জন্য প্রতিদিন মাইগ্রেন অ্যাটাক হচ্ছে, এবং ওষুধ খেয়েও সেটা ছাড়ছে না। মাইগ্রেন ডায়েরি যদি আপনি মেনটেন করেন, যেগুলো সব লেখা থাকবে, আপনার ডাক্তারের বুঝতে সুবিধা হবে এটা আপনার মাইগ্রেন নাকি ট্রান্সফর্ম মাইগ্রেন, যাকে আমরা বলি মেডিকেশন ওভার ইউজ হেডেক। মেডিসিন অতিরিক্ত ব্যবহারের ফলে আপনার হেডেকটা কন্টিনিউ হচ্ছে কিনা, সেই রোগ কিনা, সেটাও আমাদের শনাক্ত করতে সুবিধা হবে। তাহলে এই হলো মাইগ্রেন ডায়েরির ব্যাপার। এইবারে আসছি স্ট্রেস, প্রেশার, নিজের দুশ্চিন্তা, এগুলো কমানো। দুশ্চিন্তা কি কমানো আদৌ যায়? দৈনন্দিন জীবনে কাজ করতে গেলে আমাদের কিছু কিছু খারাপ লাগা, ভালো লাগা, ভালো থাকা, খারাপ থাকা, এটা জীবনের অঙ্গ, এটাকে আপনি এড়াতে পারবেন না। কিন্তু আপনি যেটা পারেন সেটা হচ্ছে ভালো থাকার একটা অল্টারনেট উপায় খুঁজে বার করা। ধরুন আপনি যখন আমার ভিডিওটা দেখছেন, আপনার মাথায় অনেক ধরনের চিন্তা চলছে। আপনি যখন অন্য কিছু একটা কাজ করছেন, আপনার মাথায় অনেক কিছু চিন্তা চলছে। আপনার সেই কাজ করা উচিত যেই কাজ করার সময় আপনার মাথায় আর অন্য কোনো চিন্তা চলবে না। মানে রিল্যাক্সেশন টেকনিক, মাইন্ডফুলনেস, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, বায়োফিডব্যাক, এই সমস্ত কিছু যদি আপনি করেন, তাহলে আপনার মাথার যন্ত্রণা কমানো অনেকটা সম্ভব। তাহলে স্ট্রেস কমানোর আরেকটা উপায় কি? আপনি একটু প্রাণায়াম করুন, আপনি একটু ব্যায়াম করুন, আপনি একটু অনুলোম বিলোম করুন, তাহলে দেখবেন
আপনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, আপনার চিন্তাভাবনাগুলো একটু অন্যদিকে সরে যাচ্ছে। আপনি যে ধর্মের লোক হন না কেন, সেই ধর্মাচরণগুলো একটু মন দিয়ে পালন করুন। তাহলে দেখবেন ওই ধর্মাচরণ করার সময় আপনার যে দৈনন্দিন জীবনের যে বিজি শিডিউল, যে ব্যস্ততা, যে দুশ্চিন্তা, সেখান থেকে বেরোতে পারছেন কিছুক্ষণের জন্য হলেও। বিজ্ঞান বলছে, রিসার্চ বলছে, এই যে পদ্ধতিগুলো আমি আপনাকে এখনই বললাম, সিডস, স্লিপ, ইট, এক্সারসাইজ, ডায়েরি অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, রিসার্চ বলছে এগুলো যদি কেউ ফলো করে তাহলে এগুলোর এফেক্টিভনেস হচ্ছে 50%। কোনোটা মানুষ যদি এগুলো ফলো করতে পারে তাহলে 50% চান্স, 50% চান্স আছে যে তার মাইগ্রেনের অ্যাটাক কমে যাবে। 100 জন যদি এটা ফলো করে তাহলে 50 জন এর সুফল পেতে বাধ্য। রিসার্চ অন্তত এটাই বলছে। তাই আসুন মাইগ্রেনের ওষুধ ছাড়াও এই জীবনশৈলী পরিবর্তন করার মধ্যে দিয়ে আমরা মাথা ব্যথা মুক্ত সুন্দর একটা জীবন খুঁজে নিই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার ফ্যামিলিতে যদি কেউ মাইগ্রেনের পেশেন্ট হয়ে থাকে বা আপনি যদি আমার পেশেন্ট হয়ে থাকেন, এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি এই শিক্ষাগুলো নেবেন। একটা কথা আমি অবশ্যই বলে নিতে চাইবো যে এই ভিডিওগুলো মেডিকেল যে কনসালটেশন আপনার ডাক্তারের সঙ্গে, সেটার ঊর্ধ্বে নয়। যে কোনো জিনিস আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, পরামর্শ করে তারপরেই ফলো করুন। এটা একটা সাধারণ জনজাগরণমূলক একটা এডুকেশনাল প্রচেষ্টা মাত্র। আসুন এই নিউরো জাগরণে আমার সঙ্গে থাকুন। ভালো থাকবেন।